আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব নয়, ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে শর্ত সাপেক্ষে রাজি বিএনপি। রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান আলী রিয়াজের। উৎসাহ উদ্দীপনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কাউন্সিল অনুষ্ঠিত। সভাপতি রিফাত রশিদ, সাধারণ সম্পাদক হাসান ইনাম। জুলাই আন্দোলনের প্রেরণায় এগিয়ে যাওয়ার প্রত্যয়। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে। ধ্বংসাত্মক প্রভাব থেকে বাঁচতে জীবনধারা পরিবর্তনের তাগিদ প্রধান উপদেষ্টার। এবং নৈতিকতার প্রশ্ন ওঠায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিয়োজিত আইনজীবী আমিনুল গনিকে সরিয়ে দিল ট্রাইব্যুনাল। মামলা লড়বেন আমির হোসেন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কোন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না শর্ত সাপেক্ষে এমন প্রস্তাবে বিএনপি রাজি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলটির শর্ত হচ্ছে সাংবিধানিক কাউন্সিল, এনসিসি বা এমন কোন কমিটির মাধ্যমে কমানো যাবে না নির্বাহী বিভাগের ক্ষমতা। ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের দলের এই সিদ্ধান্তের কথা জানান। অন্যদিকে রাষ্ট্রের স্বার্থকে সবার উপরে রেখে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপে ষষ্ঠ দিনের মতো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। আলোচনার শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সব দলের মতের ভিত্তিতে আগামী মাসের মধ্যেই জুলাই সনদ জাতির সামনে তুলে ধরতে চায় ঐক্যমত্য কমিশন। এজন্য সব দলকে ছাড় দেওয়ার তাগিদ দেন তিনি। রাষ্ট্রের স্বার্থ, জাতির স্বার্থকে ঊর্ধ্বে রেখে সকলে মিলে আমরা অগ্রসর হতে পারি সেটা আপনারা বিবেচনা করবেন। এদিন রাষ্ট্রের মূলনীতি, সাংবিধানিক পদগুলোতে নিয়োগ এবং কোন ব্যক্তির প্রধানমন্ত্রিত্বের মেয়াদ নিয়ে আলোচনা হয়। আলোচনায় নিজেদের অবস্থান তুলে ধরেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন এবং আজকের এই প্রস্তাবেও বিএনপি সহ কয়েকটা দল বাদে অধিকাংশ দলই এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। কয়েকটি দল জনগণের চাওয়ার সঙ্গে তাদের কোনো একাত্মতা নেই, বরং পুরনো যে ধারণাগুলো আছে সেই ধারণাগুলোর সঙ্গে তারা নিজেদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছেন। প্রধানমন্ত্রীর মেয়াদের প্রশ্নে যেটি ম্যাক্সিমাম রাজনৈতিক দলে আমরা একমত হয়েছি যে 10 বছর অন্তত বেশি নয়, 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, এই জাতীয় সংস্থাগুলো যদি দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফিয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। সভা শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাষ্ট্র পরিচালনার বিদ্যমান মূলনীতি অটুট রাখার বিষয়ে এখনো ঐক্যমত্য হয়নি। তবে নতুন 5 মূলনীতিতে অধিকাংশ দলের সম্মতি রয়েছে। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসির প্রস্তাব থেকে সরে এসে 7 সদস্য বিশিষ্ট সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি করার প্রস্তাব করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল ও 3 বাহিনী প্রধানের নিয়োগ ছাড়া এ কমিটি শুধু সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে। বিদ্যমান সংবিধানের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে 4 মূলনীতি সেটা অব্যাহত বা অটুট রাখার বিষয়ে কয়েকটি দল মতামত দিয়েছে, সে বিষয়ে কয়েকটি দলের ভিন্ন মত আছে। ফলে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ঐক্যমত্য তৈরি হয়নি। আগামী রোববার রাজনৈতিক দলগুলোর সাথে আবারও আলোচনায় বসবে ঐক্যমত্য কমিশন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। গ্রেফতার করা হলো সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে। রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। তার কমিশনের অধীনে অনুষ্ঠিত হয় বিগত জাতীয় সংসদ নির্বাচন। 2024 সালের 7 জানুয়ারির ওই বিতর্কিত নির্বাচন পরিচিতি পায় ডামি নির্বাচন হিসেবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাসখানেক পর পদত্যাগ করে কাজী হাবিবুল আউয়াল কমিশন। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। জীবনটাও কিন্তু চ্যালেঞ্জ, নির্বাচনও একটা চ্যালেঞ্জ। নির্বাচন যে কতটা চ্যালেঞ্জ তা দায়িত্বের শুরুতেই বুঝতে পেরেছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। জানুয়ারি মাসের 7 তারিখ রোজ রবিবার
300 আসনে দ্বাদশ জাতীয় সংসদ 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করে খেতাব পান আমি ডামি নির্বাচনের কারিগর হিসাবে। বিএনপি জামাত সহ বেশিরভাগ রাজনৈতিক দলের বয়কটে ও নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে নিজ দলের নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার নতুন তত্ত্ব উদ্ভাবন করে আওয়ামী লীগ। এজন্য ডামি নির্বাচন হিসেবে ব্যাপকভাবে সমালোচিত হয় দ্বাদশ সংসদ নির্বাচন। নির্বাচন সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়নি, প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। নির্বাচন স্থগিত বা বাতিল করে দেওয়ার মতো কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না। অবশ্য নির্বাচন নিয়ে কখনো অতৃপ্তি, কখনো বা সন্তুষ্টির বার্তা ছিল হাবিবুল আউয়ালের কণ্ঠে। সহযোগিতা পেয়েছিলাম বলে এটাকে বলা হয় যে সমন্বিত প্রয়াসের মাধ্যমে নির্বাচনটা দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে। 2014 সালের নির্বাচনে বিএনপি সহ অনেক দলই অংশগ্রহণ করেনি, ফলে সেই নির্বাচনও 2024 সালের অনুরূপ অন্তর্ভুক্তিমূলক তথা ইনক্লুসিভ ছিল না। দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের হার নিয়ে বিতর্কের মধ্যে পড়েছিল হাবিবুল আউয়াল কমিশন। ভোটের দিন বেলা 3টা পর্যন্ত 27% ভোট পড়ার কথা বললেও 1 ঘন্টার ব্যবধানে ভোট পড়ার হার বাড়িয়ে 40% দেখায় কমিশন। অবশ্য ভোটের হার ঘোষণার সময় সিইসি কাজী হাবিবুল আউয়াল প্রথমে 28% ভোট পড়ার কথা বলে পরে তা সংশোধন করে 40% কথা বলেন। সেখানে আমাদের উপর দায় এসে পড়তে পারে। নির্বাচন নিয়ে বারবার রাজনৈতিক সমঝোতার কথা বললেও বরফ গলেনি তার আহ্বানে। শুরু থেকে তার নেতৃত্বে নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করে বিএনপি জামাত। তবে 24-এর নির্বাচনে অংশ নিলে বিএনপি ভালো করতে বলে মনে করতেন তিনি। আমরা প্রথম থেকেই তাদেরকে আহ্বান জানাচ্ছিলাম যে আপনারা অংশগ্রহণ করুন, আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা সাড়া দেননি। তার মেয়াদে ভোট ডাকাতির অভিযোগে গাইবান্ধায় সংসদীয় উপনির্বাচন বাতিল, নজির তৈরি হলেও আরপিও সংশোধন করে কমিশনের ক্ষমতা খর্বের অভিযোগ উঠে আউয়াল কমিশনের বিরুদ্ধে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাসখানেক পর মেয়াদের 2.5 বছরের মাথায় পদত্যাগ করে কাজী হাবিবুল আউয়াল কমিশন। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। বুধবার রাজধানীর মগবাজার থেকে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করে সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে। মামলার অভিযোগে যেটা উল্লেখ আছে যে 2024 সালের নির্বাচনে তিনি সকল দল অর্থাৎ বিএনপি সহ অন্যান্য দলের নির্বাচনে অংশগ্রহণ না করা এবং সেক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে না পারায় এবং শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থিত যে ডামি ক্যান্ডিডেট এবং জাতীয় পার্টি এদের দিয়ে নির্বাচন করা, এমনকি নির্বাচনের দিনে ভোটের পরিসংখ্যান নিয়ে দ্বিচারিতা করা, অর্থাৎ ভোটের পরিসংখ্যানগত যে বিশ্লেষণ সেটায় পরবর্তীতে মিথ্যা বানোয়ার তথ্য দেওয়া এবং তৎপরবর্তী যেটা যে সাংবিধানিক পথে থেকে সংবিধান লঙ্ঘন করে এবং আচরণবিধি লঙ্ঘন করে যে ভোটার যারা নির্বাচনে জয়ী হয়েছে মর্মে গেজেট প্রকাশ করা, এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয়। প্রহসনে নির্বাচন করার অভিযোগ এনে সাবেক 3 সিইসি সহ 24 জনের বিরুদ্ধে গত রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্রের প্রতিষ্ঠান নির্মাণ ও সুষ্ঠু চর্চার কর্মপ্রক্রিয়া এখনো শুরু হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখন মব জাস্টিস নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে বলেও জানান তিনি। নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক বাণীতে তিনি কথা জানান। আওয়ামী ফ্যাসিবাদী আমলে বাংলাদেশকে সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। বলেন, মত প্রকাশের স্বাধীনতা সহ সকল প্রকার নাগরিক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল শেখ হাসিনার আমলে। আর যেন একমাত্রিক রাষ্ট্রের পুনর্বর্তন না হয় সেজন্য গণতন্ত্রকে গতিশীল ও এর ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান তারেক রহমান। বাণীতে তিনি বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশের নির্যাতিত মানুষের প্রতি সহমর্মিতা জানান। মব জাস্টিসের নামে বিশৃঙ্খলাকারীদের কঠোর হাতে দমন করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, বিএনপি মব এর বিপক্ষে, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই। এদিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই অভ্যুত্থানে আহত কয়েকজনকে চিকিৎসা সহায়তা প্রদান করতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট আয়োজনের কোনো সুযোগ নেই।
বিডিআর বিদ্রোহের নামে 57 জন সেনা কর্মকর্তা হত্যার সাথে জড়িত শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। এ সময় রিজভী আহমেদ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে আরো তৎপর হওয়ার আহ্বান জানান। যারা আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে ইশরাকের নির্বাচনী প্রচারণার সময় কারণ বাজারে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছিল, তারা কারা? এই মব রানী, মাস্টার মাইন্ডের রানী শেখ হাসিনা সেদিন কর্ণপাত করে। সরকার আইন শৃঙ্খলা দেখবে, কোন পার্টির রং দেখবে না। কে ক্ষমতাশালী ব্যক্তি, কে ক্ষমতাশালী নয়, কে ধনী, কে নির্ধন, এটা বিবেচনা করবে না। করবে কে অপরাধ করছে, সেই অপরাধীকে চিহ্নিত করে তাকে আইনের আওতায় বিচার করবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষ এই আইনের শাসনটুকু প্রত্যাশা করে। চীন সফরের তৃতীয় দিন বুধবারও ব্যস্ত সময় পার করেছে বিএনপির 9 সদস্যের প্রতিনিধি দল। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলটি চায়না কমিউনিস্ট পার্টি সানজি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক ঝাও ইয়েডির সাথে বৈঠক করে। এতে দ্বিপাক্ষিক বাণিজ্য, উচ্চশিক্ষা, হাইটেক ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি। পরে বিএনপি প্রতিনিধি দলের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। এর আগে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি ঝিয়াংঝাও বৈঠক করেন। এ প্রসঙ্গে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, এক চীনা নীতিতে বিএনপির অবস্থানকে স্বাগত জানিয়েছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কাউন্সিল, তাই উৎসাহ উদ্দীপনা আর শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে দিনভর জমজমাট কেন্দ্রীয় কার্যালয়। কাউন্সিলের মাধ্যমে এলো নতুন নেতৃত্ব। ভোটে সভাপতিত্ব নির্বাচিত হন রিফাত রশিদ আর সাধারণ সম্পাদক হয়েছেন হাসান ইমাম। এ সময় জুলাই আন্দোলনের প্রেরণায় সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তরুণ নেতারা। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এক সংগঠনের নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের ডাকেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দলমত নির্বিশেষে সবাই নেমে আসেন রাজপথে। তবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন হওয়ার পর অনেকটাই অভিভাবক শূন্য হয়ে যায় সংগঠনটি। ঢাকা সহ দেশের নানা প্রান্ত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে আসে নানা অনিয়মের অভিযোগ। তাই তো সংগঠনকে ঢেলে সাজাতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো কাউন্সিল। প্রত্যেকের সরব উপস্থিতিতে জমজমাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়। ভোটাররা ভোট দিয়ে নির্বাচিত করেন নতুন নেতৃত্ব। এই সময় অনলাইনে ভোট দেন সাবেক আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। পরে ঘোষণা করা হয় নবনির্বাচিতদের নাম। কেন্দ্রীয় কাউন্সিলের নির্বাচিত যারা হয়েছে, সভাপতি রশিদুল ইসলাম ওরফে রিফাত রশিদ, সাধারণ সম্পাদক পদে 23টি ভোটের মধ্যে 10 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ ইনামুল হাসান ওরফে হাসান ইনাম, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মইনুল ইসলাম, মুখপাত্র পদে নির্বাচিত হয়েছেন সিনথিয়া জাহিন আয়েশা। এই সময় নবনির্বাচিত সভাপতি রিফাত রশিদ জানান, সংগঠনের নাম ব্যবহার করে সব ধরনের দুর্নীতি, চাঁদাবাজি প্রতিহত করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে কোনো প্রকার চাঁদাবাজি, দুর্নীতি বা কোনো প্রকার অনিয়ম করার ন্যূনতম সুযোগ আমরা দেব না। এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। দ্রুতই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানান দলটির নেতারা। ধন্যবাদ সবাইকে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় দেশের জীববৈচিত্র্য ধ্বংসের মুখে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় তিনি কথা বলেন। প্লাস্টিকের ধ্বংসাত্মক প্রভাব থেকে বাঁচতে জীবনধারা পরিবর্তনের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। পরিবেশ রক্ষায় ওয়ান টাইম প্লাস্টিক বর্জনের আহ্বান জানান তিনি। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। সম্মানিত শ্রোতাবৃন্দ, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার এই আয়োজন বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানে 31 প্রতিষ্ঠান ও ব্যক্তিকে পুরস্কৃত করা হয়। আমি পরিবেশ মেলা, বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযান 2025-এর
শুভ উদ্বোধন ঘোষণা করছি। উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, প্লাস্টিকের জন্ম আছে কিন্তু ধ্বংস নেই। এতে নদ নদী জলাশয় নষ্ট হয়ে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। বর্তমানে মাইক্রোপ্লাস্টিক নিয়ে শিশু জন্ম নিচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুঙ্কার দিচ্ছে, হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবে। আমাদের দেশেই নদী নালা, খাল বিল, কৃষি জমি, গ্রাম ও নগরের আনাচে কানাচে পলিথিন আর প্লাস্টিকের ছড়াছড়ি। কোন কোন নদীর নিচে তলদেশে 7-8 ফুট প্লাস্টিকের আস্তরণ পড়ে গেছে। আমরা যদি আমাদের লাইফস্টাইল পরিবর্তন না করি, এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবধারিত, এর থেকে মুক্তি নাই। পরিবেশ রক্ষা নিজের নয় বরং সরকারের দায়িত্ব বলে নাগরিকরা এর দায় এড়িয়ে যান বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবেশের দায়িত্ব সরকারের উপরে তুলে দিয়ে নাগরিকরা পায়ের উপর পা তুলে নিজেদেরকে নির্ভর মনে করলে তবে পরিবেশের আর রক্ষা নাই। পরিবেশের প্রথম সবক হচ্ছে আমার পরিবেশ আমাকে রক্ষা করতে হবে, আর কেউ এসে রক্ষা করে দিয়ে যাবে না। পরিবেশ রক্ষায় ওয়ান টাইম প্লাস্টিক বর্জনের আহ্বান জানান তিনি। প্রয়োজনে সপ্তাহে একদিন প্লাস্টিক ব্যবহার না করার অভ্যাস গড়ে তোলার পরামর্শ তার। প্লাস্টিক দূষণ কমিয়ে আনার অন্যতম উপায় হলো যতটা সম্ভব এটা বর্জন করা। গোড়াতে যদি আমরা উৎপাদনটাই বন্ধ করতে পারি তাহলে আর বর্জনের প্রশ্ন আমাদের আর থাকে না। আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জনে তরুণদের আরো সক্রিয় এবং সব নাগরিককে সচেতনতার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যারা বয়সের যত তরুণ তারা তত সিরিয়াসলি বিষয়টাকে দেখে। আমরা যারা বয়স্ক হয়ে গেছি আমাদের কোনো গ্রাহ্য হয় না। অনুষ্ঠান শেষে একটি সোনালু গাছ লাগিয়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। নৈতিক প্রশ্ন ওঠায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমিনুল গনি টিটুকে সরিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার পরিবর্তে মামলা লড়বেন আইনজীবী আমির হোসেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানির জন্য 2রা জুলাই পরবর্তী দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। মিজান শাহজাহানের রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামির অনুপস্থিতিতে মামলা পরিচালনার জন্য বিবাদী পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়ার রেওয়াজ নেই। তবে বিচারের স্বচ্ছতার স্বার্থে পলাতক শেখ হাসিনার পক্ষে আমিনুল গনি টিটুকে নিয়োগ দেয় রাষ্ট্র। নিয়োগ দেওয়ার পরেই বিতর্ক শুরু হয় এই সিনিয়র আইনজীবীকে ঘিরে। 5 আগস্ট শেখ হাসিনার ফাঁসি দাবি করে ফেসবুকে পোস্ট দেন টিটু। এ অবস্থায় শেখ হাসিনার পক্ষে তিনি কিভাবে আইনি লড়াই অবতীর্ণ হবেন এমন সমালোচনা চলতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশেষে তাকে সরিয়ে দিয়ে বিষয়টি নিষ্পত্তি করলেন ট্রাইব্যুনাল। ওটি আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল আর এটা পেশাগত। আমি আমার দিক থেকে আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখি না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জিনিসটা প্রমাণ করবার একটা সুযোগ আমার ছিল। আজকে হিয়ারিংটা হলো এটা প্রমাণ করবার সুযোগ ছিল যে আমি আইনজীবী হিসেবে কতটা ক্লায়েন্টের স্বার্থ সংরক্ষণ করি। সবকিছু বিবেচনা করলে আমার প্রত্যাহার করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। কিছুটা ফোন আলাপে আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনা ও গাইবান্ধার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় আসামিদের ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়, কিন্তু আসামিরা হাজির হননি। এমিকাস কিউরি AY মশিউজ্জামানের আবেদন মঞ্জুর করে এ মামলার পরবর্তী শুনানির জন্য 2রা জুলাই দিন ঠিক করেন আদালত। অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসেবে এনগেজ করেছে এবং এই মামলায় পরবর্তী প্রসিকিউশন এবং স্টেট ডিফেন্স এবং এমিকাস কিউরি 3 জনের পক্ষ থেকেই পরবর্তী শুনানি 2 জুলাই 2025। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরেও শেখ হাসিনা ও গাইবান্ধার অপর অভিযুক্ত শাকিল আলম বুলবুল হাজির না হয় আসামিদের সাজা হবে বলে আশা করছে প্রসিকিউশন। আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হলে আসামিদের 1 বছর কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা হতে পারে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সরকার চেষ্টা করে দুর্নীতি আর মাদকের বিস্তার বন্ধ করতে পারছে না বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি অভিযোগ করেন ভারত ও মিয়ানমার থেকে মাদক বাংলাদেশে পাচার হচ্ছে। বিজিবির অনেকেই টাকা খেয়ে তা ছেড়ে দিচ্ছেন। এই অপরাধে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। শুধু মাদক পাচারকারী নয়, গডফাদারদেরও ধরার নির্দেশ দেন উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল।
দুইটা জিনিস আমরা কন্ট্রোলে আনতে পারি নাই, একটা হলো মাদক আর একটা হলো দুর্নীতি। অন্তর্বর্তী সরকারের 10 মাস পর স্বরাষ্ট্র উপদেষ্টার এমন সরল স্বীকারোক্তি। তিনি বলেন, ভারত ও মিয়ানমার থেকে মাদকের চালান আসছে, বিজিবির অনেকেই টাকা খেয়ে তা ছেড়ে দিচ্ছেন, ফলে মাদকের বিস্তার বন্ধ করা যাচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীর কেউ কেউ এর সাথে জড়িয়ে পড়ছেন। ইন্ডিয়া যে ছোট ছোট ইন্ডাস্ট্রি করে তুলছে, কটেজ ইন্ডাস্ট্রি, যেই ফেন্সি ডিলটা আমাদের দেশে আসে, ওই ফেন্সি ডিলটা কিন্তু ওরা খায় না। এটা শুধু আমাদের দেশে পাচার করার জন্য কিন্তু এই ফেন্সি ডিলটা ওরা তৈরি করে থাকে। এটা ওরা বললে, আমরা যে সময় বলি সেই সময় ওরা অস্বীকার করে। মিয়ানমার থেকে ওই এলাকা দিয়া কিন্তু ইয়াবা বেশি আসছে। অন্য দেশের একটা এই বাহিনী তারা কিন্তু পুরা নির্ভর করতেছে এইটার উপরেই। বদি সাপ, হ্যাঁ বদি, এরকম অনেক বদি হয়ে গেছে, এখন অনেক বদি হয়ে গেছে। বিজিবি সৈনিকদের অ্যাড্রেস করার সময় সবসময় বলতাম, তোরা যদি একটা এই ছেড়ে দিয়ে কি বলে এই ফেন্সি ডিল হয়তো 100-200 টাকা করে পাচ্ছ, বাট এই ফেন্সি ডিলটা তোমার ছেলে মেয়ে বা তোমার কোনো আত্মীয় স্বজন খাবে, তুমি সেই সময় টের পাইবা যে তুমি কি অন্যায় করছো। মাদক বিরোধী অভিযান জোরদার করার নির্দেশ দেন তিনি। বলেন, বড় বড় চোরাকারবারীদেরও ধরতে হবে। তারা ক্যারি করতেছে, আর যারা আছে কি জানি বলে গডফাদার, তারা কিন্তু আবার ওই হোটেল ইন্টারকনে বয়ে রয়েছে, এটা আবার আমগোর সাথে চা খেয়ে থাকে, এরা আবার দেখুন আমগোর সাথে ঘোরাফেরা করে। আমি এই জন্য বলছি যে এক ক্ষেত্রে আপনাকেও কিন্তু প্রপার অ্যাকশন নিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে জড়িত করতে পারবে একজন একেবারে উচ্চ পদে এক অফিসারকে আমরা অলরেডি কিন্তু ক্লোজ করছি। মোস্ট প্রবাবলি কিছুদিনের মধ্যে সেই কাশিমপুর অথবা ঢুকে যাবে, কেরানীগঞ্জ এক জায়গায় ঢুকবে, তার জায়গা ওখানে হবে। এদিন ভালো কাজের স্বীকৃতি হিসেবে 32টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে আর্থিক সহায়তা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এবার খেলার খবর। বিশ্বের 14টি দেশ থেকে আগত অনূর্ধ্ব 14 থেকে অনূর্ধ্ব 27 বছর বয়সী 52 জন প্রবাসী ফুটবলার নিয়ে 3 দিনের ট্রায়ালের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার নামে এই ট্রায়াল প্রোগ্রাম বিষয়ে জানানোর জন্য রাজধানীর রাওয়া ক্লাবের সংবাদ সম্মেলনের আয়োজন করে বাফুফে। এ সময় জানানো হয়, ট্রায়ালে পারফরমেন্স ইভ্যালুয়েশন প্যানেলে থাকবেন সাইদ হাসান কানন, সাইফুল বারী টিটু, মারুফুল হক, জুলফিকার মাহমুদ মিন্টু, মাহবুব হোসেন রক্সি, গোলাম রাব্বানী ছোটন ও আলফাজ আহমেদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফে সহ সভাপতি নাসের শাহরিয়ার জাহিদি, বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন, গোলাম গাউস ও মঞ্জুরুল করিম সহ অন্যান্যরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব নয়, ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে শর্ত সাপেক্ষে রাজি বিএনপি। রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান আলী রিয়াজের। উৎসাহ উদ্দীপনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কাউন্সিল অনুষ্ঠিত। সভাপতি রিফাত রশিদ, সাধারণ সম্পাদক হাসান ইনাম। জুলাই আন্দোলনের প্রেরণায় এগিয়ে যাওয়ার প্রত্যয়। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে। ধ্বংসাত্মক প্রভাব থেকে বাঁচতে জীবনধারা পরিবর্তনের তাগিদ প্রধান উপদেষ্টার। এবং নৈতিকতার প্রশ্ন ওঠায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমিনুল গনিকে সরিয়ে দিল ট্রাইব্যুনাল। মামলা লড়বেন আমির হোসেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।